ধন্যবাদ। ডক্টর গালিব, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে অস্ত্রের চালান নিয়ে নানান সময় নানানজন আশঙ্কা প্রকাশ করেন, সন্ত্রাসীদের উপস্থিতি বিভিন্ন পর্যায়ে, সেটা নিয়ে একটু আগে স্যার তুষার বলছিলেন, রুমিন ফারহানাও সেটার সাথে একমত। এগুলো কি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে নির্বাচনের আগে? আমি মনে করি বড় সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। এই কোশ্চেনটাকে আপনি স্পেসিফিকলি যদি বলেন যে কে করতেছে, কোন রাজনৈতিক দল করতেছে, এটা বোধহয় এখনকার জন্য খুব ভ্যালিড বা ইম্পর্টেন্ট কোশ্চেন না। আমরা প্রশ্নটাকে এইভাবে নিতে পারি যে আমরা যদি আমাদের পুরাতন রাজনৈতিক সংস্কৃতির দিকে দেখি, ধরেন আগে যে সমস্ত ডেমোক্রেটিক ইলেকশন হয়েছে, আপনি 91 থেকে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতিতে ছিলাম, তো এই নির্বাচনগুলো যদি আমরা দেখি, আমরা দেখবো যে অলওয়েজ আমাদের ইলেকশন কমিশন খুব পাওয়ারফুল না। আপনি যদি নির্বাচনে যান, সেখানে পেশি শক্তির একটা বড় ব্যবহার আছে। রাজনৈতিক সরকারের অধীনে হলে তো অনেক বড় হয়। ধরেন বিএনপি থেকে যখন বদরুদ্দোজা চৌধুরী বের হয়ে গেছে, তখন যদি আপনি দেখেন যে সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে অপ্রেস করা হয়েছে। আওয়ামী লীগ থেকে যখন আপনার কাদের সিদ্দিকী বের হয়ে গেছে, দেখবেন যে সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে অপ্রেস করা হয়েছে। তো যখন কেয়ারটেকার সরকার থাকে, তখন রাজনৈতিক দলগুলোর এই পাওয়ারটা অনেক কমে যায়, কিন্তু স্থানীয়ভাবে এটা একটা ডিস্ট্রিবিউশন থাকে যে কোন এলাকায় কে কতখানি শক্তিশালী, তার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন থাকে। তাহলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু একেবারে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য খুব ভালো না। যেমন আমি ওয়েস্টে থাকি, ওয়েস্টে যদি আপনি দেখেন নির্বাচনের দিনে আপনি বুঝবেনই না যে আজকে ইলেকশন হইতেছে, কে কোথায় যায়, কিভাবে ভোট দিতেছে, কিচ্ছু নাই, কোনো পারাপারি নাই, একজন আরেকজনের সাথে হুড়াহুড়ি নাই, নাথিং ইজ হ্যাপেনিং দেয়ার। কিন্তু আমাদের দেশে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেখানে আপনি ধরেন ইলেকশনের ক্যাম্পেইন যখন চলবে, তখনই আপনি দেখবেন যে এক গ্রুপ আর গ্রুপের মিছিল করতে দিতেছে না, পোস্টার ছেড়ে ফেলতেছে, এখান থেকে বের করে দিতেছে। তো এই কালচারটা যেহেতু ভালো না, তাহলে এখানে আমি যদি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম চাই, তাহলে আমাকে এটা ইম্পোজ করতে হবে। ইম্পোজ করতে হবে কোথা দিয়ে? আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ইম্পোজ করতে হবে, যে এমন একটা অ্যাটমসফিয়ার যেখানে যে কেউ মনে করবে যে আমি যদি অন্যায় করি, তাহলে অন্যায়ের জন্য আমার একটা পানিশমেন্ট হবে, আমি অন্যায় করে পার পেয়ে যাব না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্ট্রং না হয়, তাহলে সবাই এটার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং সুযোগটা কারা নিবে? যারা যেই জায়গায় অধিক শক্তিশালী, যাদের লোক বেশি, মাসল পাওয়ার বেশি, টাকা বেশি, অস্ত্র বেশি, তারা এটাকে ব্যবহার করবে। এবং তখন যারা পেশাদার সন্ত্রাসী, তারাও ধরেন আপনি ভাড়ায় খাটতে পারবে। যারা মোর প্রমিজিং আগামী নির্বাচনে জিতবে, তাদের হয়ে তারা ভাড়ায় খাটবে, অথবা যারা বেশি টাকা দিবে তাদের হয়ে তারা ভাড়ায় খাটবে। তো আমার বোধ হয় যে দেশব্যাপী একটা অস্ত্র উদ্ধার অভিযান হওয়া, যে কোনো জায়গায় একটা ছোটখাটো প্রবলেম হইলে সেখানে পুলিশ সাথে সাথে অ্যাকশন নিবে, যাতে করে অন্য লোকেরা ভয় পায়, যাতে এই ধরনের কার্যক্রম তারা করতে না পারে। এটা আমাদের প্রয়োজন। আরেকটা জিনিস বোধহয় রাজনৈতিক দলের দিক থেকে এটা করা অত্যন্ত কঠিন, আমাদের কালচার এটা নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তার নিজের দলের এই জাতীয় যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে দাঁড়ায় এবং এটাকে খুব কুইকলি এক ধরনের দলীয় আপনার সিদ্ধান্ত গ্রহণ করে এবং দলীয় ব্যবস্থা গ্রহণ করে, সেটাও হয়তো আমাদের কিছুটা সিগন্যাল দিবে। কিন্তু এটা আমরা অতীতে দেখি নাই, খুব অল্প সময়ের মধ্যে এটা হবে বলে আমি মনে করি না। এই কারণে নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকাটাকে আমি সবচেয়ে বেশি বলে মনে করি। জি, ধন্যবাদ। স্যার তুষার, যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, মানে আমি যেটা বললাম যে ভোটারের কনফিডেন্স, ভোটার এবং প্রার্থী তাদের কনফিডেন্স আসবে যদি পদক্ষেপ দেখে তারা। সমস্যা থাকবে, আমরা তো 100% সলিড জায়গায় বা 100% একেবারে কোনো ধরনের সমস্যা নেই এমন জায়গায় যেতে পারবো না, বা এখনই থাকবে না সেটা। কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে, সরকার তৎপর, সরকার চেস করছে এই ধরনের সমস্যাগুলোকে, এইটা জনগণ দেখতে হবে এবং এটা একটা স্পেকটেকল থাকা উচিত। তাহলে কিন্তু জনগণের মধ্যে, ভোটারের মধ্যে আপনার কনফিডেন্স আসবে। এটা সরকারের এখন থেকে আর 75 দিন আছে, আমি মনে করি প্রতিদিন এই ধরনের কোনো না কোনো কার্যক্রম থাকা উচিত মাঠ পর্যায়ে। এটা খুব ইম্পর্টেন্ট। ঢাকায় বিভিন্ন গোলটেবিল বৈঠক করে সরকার, ইসি, সেটা তারা করবে, কিন্তু মাঠ পর্যায়ে কর্মসূচি থাকা উচিত সরকারের পক্ষ থেকে, বিভিন্ন ধরনের তৎপরতা। তাহলে ভোটাররা যখন দেখবে যে সরকারকে তো দেখতে পায় না, এই সরকারকে দেখা যায় না ঢাকার বাইরে, তো সরকারকে যখন জনগণ দেখবে যে সরকার মানে সরকারের প্রশাসন, তখন ভোটাররা আস্থা পাবে এবং সেটা খুবই জরুরি না আগামী নির্বাচনের জন্য। এর পাশাপাশি এখানে প্রার্থীদের যে প্রচারণা, সেখানে কি এলাকার মানুষের যে সমস্যা বা জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, সেগুলো কি আদৌ প্রাধান্য পাচ্ছে, নাকি দিনের শেষে মোটা দাগের সংস্কারের মধ্যে আলোচনাটা সীমিত থেকে যাচ্ছে? না, মানে আমি মনে করি এখনো ট্রেডিশনাল প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে ট্রেডিশনাল সংস্কার কিংবা জনগণের যেগুলো সমস্যা, সেগুলো তারা খুব বেশি অ্যাড্রেস করে না, আমার চোখে পড়ে নাই। আমরা চেষ্টা করি কিছু কিছু যে কোনগুলো সমস্যা, সেগুলোকে কীভাবে আমরা করবো বা একেবারে বাস্তবসম্মতভাবে কীভাবে আমরা ঠিক করবো, সেই প্রতিশ্রুতিগুলো দেওয়ার কিছু কিছু আমরা এই সময়ের মধ্যে করেছি। কিন্তু অন্যান্য যে প্রার্থী যারা আছে, তারা সবাই যে এইভাবে একটা খুব অভিনব কায়দায় আগাচ্ছে সেটা না, তারা খুবই ট্রেডিশনাল। এখনও সেই মোটর শোভাযাত্রা কিংবা বড় ধরনের শোডাউন, সে আগের মতো করে ভাইয়ের নয় মিছিল, স্লোগান, এইসবই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে নির্বাচনে। কিন্তু জনগণের ডোর টু ডোর গিয়ে জনগণকে তার সমস্যাটা আইডেন্টিফাই করা এবং তাকে সেটা এবং জনগণের ইনপুট সহকারে একটা ইশতেহার বানানো, যে কী কী সমস্যা জনগণ বলবে, সেই মোতাবেক প্রার্থীরা তাদের ইশতেহার প্রকাশ করবে। এইটা এখনো কিন্তু এই দৃশ্য তৈরি হয় না, হয়তো সামনে হবে। জি, রুমিন ফারহানা, এই যে শোডাউনের সংস্কৃতি এখনো অনেক জায়গাতে, দীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রাও দেখা যাচ্ছে, এবং এই যে নানান অন্তর্কুণ্ডলকে কেন্দ্র করে, যেমন মিরপুরের ঘটনায় তো আরেকজন বিএনপি নেতার নামেই অভিযোগটা দিনের শেষে, এগুলো আসলে কাটিয়ে উঠবে কিভাবে বিএনপি? আমি আপনাকে বলেছি এটা একটা চ্যালেঞ্জ। আর নির্বাচনী প্রচারণায় কিভাবে করলে ভালো ফল হয়, এটা যখন ধীরে ধীরে প্রার্থীরা বুঝতে শিখবে, তখন অটোমেটিক্যালি প্রচারণায় ভিন্নতা আসবে। ধরুন, আমি যখন আমার প্রচারণায় যাই, আমি কিন্তু আগে থেকে জানি যে ওই ইউনিয়নে আমার কি কি প্রবলেম।
হ্যাঁ, এটা আমি আগে থেকে নোট ডাউন করা থাকে এবং আমি গিয়ে চেষ্টা করি সেই ঘনিষ্ঠ কথা বলতে। এবং ব্রাহ্মণবাড়িয়ায় মোটা দাগে আমার 2টা উপজেলায় কি কি সমস্যা আমি জানি। সো আমার নির্বাচনী যেই প্রতিশ্রুতি মোটামুটি আমার বক্তব্য সেগুলো ঘিরে থাকে। তবে একই সঙ্গে এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশে লোক দীর্ঘ মোটরসাইকেলের একটা শোডাউন কিংবা ধরেন ট্রেডিশনাল ওয়েতে যেভাবে পুরনো যে ধারা রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের সময় যেভাবে মানুষকে আসলে ভীতিগ্রস্ত করা হতো, সেটা কি মনে করিয়ে দেয় না এই শোডাউনগুলো? আবার এটার একটা দিক যেমন এরকম, অন্য দিকটা হচ্ছে এটা কিন্তু একই সঙ্গে একটা উৎসবের আমেজও অনেক কিরকম, মানে যখন সবাই একসঙ্গে দলের স্লোগান দিতে থাকে বা একসঙ্গে প্রার্থীর স্লোগান দিতে থাকে, সেটা কিন্তু একই সঙ্গে আমাদের নির্বাচনের কথাও মনে করিয়ে দেয়। এখানে যেটা বিষয়, বাংলাদেশ কিন্তু একটা ট্রানজিশনাল অবস্থায় আছে, পলিটিক্স একটা ট্রানজিশনের মধ্যে আছে। সো কোন ওয়েটা সবচেয়ে ভালো কাজ করবে এটা কিন্তু ইয়েট টু বি প্রুভড। এগুলো কিন্তু প্রুভেন ওয়ে, লোক সমাগম করা, মোটর শোভাযাত্রা করা, এগুলা কিন্তু 50 বছর ধরে হয়ে আসছে। এগুলা একরকম 50 বছর ধরে কাজ করছে বলেই তো প্রার্থীরা এই পথে হাঁটছে। এরপরে যখন আবার একদম নতুন ভাবে আবার নতুন ধারার একটা প্রচারণা শুরু হচ্ছে যে কোন এলাকায় কি প্রবলেম, কোন জায়গায় কি সমাধান দরকার, সেগুলো ওরিয়েন্টেড কথা বলা, এটা যদি পপুলার হতে থাকে তখন দেখা যাবে আরো অনেক প্রার্থী এই পথে যাওয়া শুরু করেছে। আমার মনে হয় যে একটু সময় দেওয়া হোক বাংলাদেশকে এবং বাংলাদেশের রাজনীতিকে, এটা পরিবর্তন মানে একদম ইনএভিটেবল, এটা হবে, এটা পরিবর্তন হবে। ডক্টর গালিব যদি আর কিছু যোগ করতে চান। আমি মনে করি এই পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক হলো ভোটাররা। আমরা যদি বাংলাদেশে এখন একটা বিশাল ইয়াং জেনারেশন আসছে, নতুন ভোটার আসছে, তা আগামী নির্বাচনে তাদের ভোটিং প্যাটার্ন কেমন, কোন ধরনের প্রার্থীকে তারা ভোট দেয়, এটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি একটা ইলেকশন দেখেন যে যেখানে দেখলেন যে মোর ইয়াং এবং এনার্জেটিক লোকেরা ভোট পাইতেছে, তুলনামূলকভাবে যারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাজনীতি করতেছে তারা জিততে পারতেছে না, তখন আপনি দেখবেন অটোমেটিকলি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসবে। তো এটা আসলে আমরা বলে করাইতে পারবো না, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো জনসচেতনতা তৈরি করা, যেন করে ভোটাররা তাদের ভোট দেওয়ার ডিসিশনটাকে একটা ইনফর্ম ডিসিশন হিসাবে নেন। এটা যদি আমরা 1-2টা ইলেকশনে আপনার একটা প্যাটার্ন দেখাইতে পারি এবং আমাদের নিরপেক্ষ নির্বাচনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে আমরা দেখবো যে রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু এখন পর্যন্ত যে আলোচনা, সেখানে তো সবাই প্রকাশ্যেই বলছেন যে অনেক কোটি টাকা লাগে নির্বাচন করতে, বেশি শক্তি লাগে, সেটার কি কোনো পরিবর্তনে আসা এই নির্বাচনে দেখেন না? না, টাকার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো মৌলিক পরিবর্তন দেখতেছি না। এই নির্বাচনে আমরা কিছু নতুন প্রার্থী দেখতেছি যারা ট্র্যাডিশনাল পলিটিশিয়ান না, এবং খুব সম্ভবত তারা বড় অঙ্কের টাকা খরচ করতে পারবেন না। তো আমরা যদি তাদেরকে আগামী নির্বাচনে জিততে দেখি, তাহলে হয়তো আমরা একটা কনক্লুশনে যাইতে পারবো যে অনেক টাকা খরচ করে এখন আর জেতা যায় না। কিন্তু এই এক্সাম্পল আমাদের সামনে এখনো নাই। আমি খুব করে চাইবো যে আগামী নির্বাচনে এটা প্রমাণ হোক যে ধরেন যে 25 বছর, 30 বছর, 35 বছরের একজন ইয়াং ছেলে যায় নির্বাচন করতেছে, অথবা এমন একজন লোক যে আগে কখনো ওইভাবে রাজনীতি করে না, এখন নির্বাচনে গেছে, কিন্তু এনার্জেটিক, ভালো ইয়ত, এবং তারা খুব বেশি টাকা পয়সা খরচ না করে নির্বাচনে জিতে আসছে। এইরকম কিছু এক্সাম্পল, ধরেন 15-20টা এক্সাম্পলও যদি হয়, আমি মনে করি সেটা রাজনীতিকে চেঞ্জ করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা মানে জনগণের মাইন্ডসেট তো আমরা বলতে পারবো না, কিছু পোল টোল আছে এদিকে, কিন্তু ক্লিয়ারলি তো ইলেকশন আগে বলা যাবে না। কিন্তু ওভারঅল নির্বাচনের ব্যয়ের জন্য যে টাকা খরচ করার ট্র্যাডিশন, সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন এখনো হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজন।